আপনাদের স্বাগত জানাই ৭১ অর্থ সংলাপে, সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ আমরা কথা বলবো মেধা বিকাশ এবং মানব সম্পদ নিয়ে, এবং বাংলাদেশের উন্নয়নের জন্য মেধা এবং মানব সম্পদের কোনো বিকল্প নেই দর্শক, আপনারা জানেন। আর এই নিয়ে দেশব্যাপী কাজ করছেন যারা, সেই রকম দুজন অতিথি আছেন আমাদের সাথে। আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আছেন কাজী এম আহমেদ, প্রেসিডেন্ট বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, এবং আছেন মঈনুদ্দিন চৌধুরী, মহাসচিব বোর্ড। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অর্গানাইজেশন। আমি একটু প্রথমে কাজী আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনাদের যে এই সংগঠন বোর্ড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এই সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু ছোট্ট করে বলেন। শিওর। আমাদের অর্গানাইজেশনের নামটা হচ্ছে বোল্ড, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই নাম থেকেই হয়তো ধারণা করে নেওয়া যাবে যে আমরা কি। তারপরেও বলছি, আমাদের ফ্রেমটা হচ্ছে নেশন নিয়ে, যেখানে আমরা বলছি আমাদের তো এই দেশটা হচ্ছে পপুলেশনের দেশ, অষ্টম বৃহত্তম জনবহুল দেশ, কিন্তু এটা কি একটা বার্ডেন নাকি এটা একটা সম্পদের দেশ? আমাদের কি বলবো, নানান ফোরামে আলোচনা হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই এমফেসিস দিয়েছেন। তা আমরা বলছি এত সংগঠন কাজ করছে, এই বোল্ডও তার ছোট্ট কন্ট্রিবিউশনটাও এই দিকেই করতে চায়, যে ক্যাটালিটিক রোল প্লে করে কিভাবে এই পপুলেশনকে একটা মানব সম্পদ, বা ইংরেজিতে আজকাল বলে হিউম্যান ক্যাপিটাল, যে মানুষের এমন স্কিল্ড হবে, এমন ট্যালেন্টেড হবে, তার স্কিলের কারণে সে কিন্তু ইকোনমিতে ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে পারবে, এভরি ইন্ডিভিজুয়াল লেভেলে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এগোনো। এবং এখানে ইনভলভ কারা কারা? থ্যাংক ইউ। একদম দুটো কি বলবো গ্রুপ, দুই ধরনের মানুষ পেশাজীবী সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে যারা প্রশিক্ষক, ট্রেনার্স, কনসালটেন্টস, কোচেস, নানান নামে ডাকি, যারা মানুষের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসে, তাদেরকে মোটিভেটেড করে, স্কিল্ড করে, একেবারেই অর্গানাইজেশনে, সেটা হতে পারে প্রাইভেট সেক্টর, হতে পারে সোশ্যাল সেক্টর, হতে পারে গভর্নমেন্টেও, অল তিনটা সেক্টরেই কিন্তু হতে পারে। আরেকটা গ্রুপ যেটা ছাড়া আমরা ট্রেনাররা কোনো কাজই করতে পারবো না, সেটা হচ্ছে প্রতিটা অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যেটা আছে, হিউম্যান রিসোর্স ডিভিশন যেখানে আছে, যারা কিনা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের হেড, LND বলে আজকাল ট্রেনিং শব্দটা না খুব একটা ইউজ হয় না, একটু নেগেটিভ কনোটেশন হয়ে যায়। ট্রেনিং মানে ট্রেনার জানে, ট্রেনার বলবে, এখন কেউ ওগুলো বিশ্বাস করে না যে আমি কতটুকু শিখলাম, অনেক বেশি পজিটিভ নোট নিয়ে এসে করা। কারেক্ট। তাহলে এইদিকে HR প্রফেশনাল, একদিকে ট্রেনার মানেই শুধু সফট স্কিল ট্রেনার না, কিন্তু সে IT ট্রেনার হতে পারে, কোয়ালিটি ট্রেনার হতে পারে, যে কোনো লিডারশিপ ট্রেনার হতে পারে, সব কিছু মিলিয়ে এই দুটো গ্রুপ সবচেয়ে আগে আসে। মঈনুদ্দিন চৌধুরী, এই যে বোল্ড আপনারা করেছেন, এবং আপনাদের এটার কি একটা বড় লক্ষ্য কি নেটওয়ার্কিং অফ দি প্রফেশনালস? ধন্যবাদ ইশতিয়াক ভাই। নেটওয়ার্কিং ইজ ডেফিনেটলি ওয়ান অফ দি পারপাসেস, মানে উদ্দেশ্য একটা তো থাকবে, কারণ আমরা বলি দ্য পাওয়ার অফ নেটওয়ার্কিং, মানে সহজে একজন মানুষকে চেনার একটা উপায় হচ্ছে নেটওয়ার্কিংয়ের একটা মাধ্যম। কিন্তু নেটওয়ার্কিং ছাড়াও আমাদের ব্যাকএন্ডে একটা বড় উদ্দেশ্য হচ্ছে লার্নিংটাকে ভাইব্রেন্ট করা সোসাইটিতে। ফর এক্সাম্পল, যেমন কাজী ভাই বললেন যে প্রত্যেকটি অর্গানাইজেশনে একটি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকে, এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অন্যতম একটি দায়িত্ব হচ্ছে তার পিপলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, এবং যখন পিপলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তখনই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমরা দীর্ঘ সময় প্রশিক্ষণের অভিজ্ঞতায় দেখেছি অনেক HR প্রফেশনাল আমাদেরকে হয়তো পার্টিকুলার কোনো বিষয়ের উপরে দক্ষ লোক খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, যে আমি অমুক ট্রেনার চাচ্ছি, ISO 2000-এর উপরে কাজ করছে এমন কোনো ট্রেনার আছে কিনা, লেবার লর উপরে ভালো এক্সপার্ট কেউ আছে কিনা, অথবা আপনার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট সুপারভাইজারি স্কিল এরকম কিছু চাচ্ছি, ডিসিপ্লিনারি ইস্যু হ্যান্ডেল করতে পারে কিনা। তখন বোল্ড ইজ লাইক অ্যান আমব্রেলা, যেখানে আমরা কোনো বাধা না রেখে সবাইকে
জায়গা করে দিচ্ছে এখানে থাকার, যার জন্য আপনি ঠিকই বলেছেন যে এটি একটি নেটওয়ার্কিংয়ের একটি বড় ক্ষেত্র। জাতীয় পর্যায়ে যেমন আমরা বিভিন্ন রকমের কাজে সহায়তা করতে পারবো, আমরা অলরেডি করেছিও। আইসিটি মিনিস্ট্রির অধীনে আমরা এফটি, আমরা বলতে পারি বোল্ড ইজ এন আমব্রেলা টু লার্ন এন্ড টু কনফার লার্নিং। এক্স্যাক্টলি, ট্রু। কাজী ভাই, আপনার কাছে আসছি যে আমরা যদি 90-এর দশক থেকে দেখি যে বাংলাদেশে যখন বিশ্ব ব্যাংকের সেই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি শুরু হলো, ট্রেড লিবারালাইজেশন শুরু হলো, এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টর একটা বড় ধরনের গ্রোথের দিকে যেতে শুরু করেছে, এবং নিঃসন্দেহে এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর। যত অসুবিধাই যাক, বাংলাদেশের প্রাইভেট সেক্টর পারফর্মার, নো ডাউট অফ ইট। এই যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর যে এগিয়ে আসাটা, এবং আজকে আপনারা যখন হিউম্যান ক্যাপিটাল নিয়ে, মানব পুঁজি নিয়ে কাজ করছেন, তখন আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের প্রাইভেট সেক্টরের এখনকার অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এইভাবে মূল্যায়ন করব যে আমরা এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে একটা ইন্ডাস্ট্রি, এই জায়গাটায় আমি নিজের রেসপন্সিবল ফিল করি। মঈন, আমরা বলবো যে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে খুব বড় একটা পর্যায়ে সমমানে নিয়ে যেতে পারিনি। তার একটা উদাহরণ দেখেন, বিভিন্ন রিপোর্টিং, আমি জানি না ইশতিয়াক ভাই আপনিও এই ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা, বিদেশের কতজন মানুষ বাংলাদেশে কাজ করে যেখানে রিপ্লেস করার মতো জায়গায়। যেমন ধরেন, এমনও তথ্য আছে বিলিয়নস অফ, বোধহয় $5 বিলিয়ন শুনছিলাম আমি, যে ভারত, আমি কিন্তু ভারত বিদেশি নই, ভুল বুঝবেন না, আমি নিজে এটা নিয়ে লিখেছি। ও, আপনি লিখেছেন, কার সঙ্গে কথা বলছি, যাই হোক। তো এই এখন তার মানে কি, আমরা যারা এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে প্যাশনেট, এই জার্নিটা শুরু তো করতে হবে। আমাদের এক মেম্বার এই জার্নি আগের দিন লিখলো, আমাদের ফেসবুক একটা পেজ আছে, বললো যে জার্নি অফ 1,000 miles begins with just one step, one simple step। তো আমার মনে করতে পারেন এই সিম্পল স্টেপ, কিন্তু আমি 5-10 বছর পরে আপনার সামনে এসে দাঁড়িয়ে বলতে চাই, এই কর্পোরেট সেক্টরকে আমি শুধু দোষ দেবো না, আমরা তাদেরকে কোন ট্যালেন্ট ডেভেলপমেন্ট করে দিয়েছি যে ওনারা হায়ার করতে পারবেন। আমি শুনেছি আরএমজি সেক্টরে বিদেশিদের একটা এমপ্লয় করে, এই জন্য বাংলাদেশে এমপ্লয় করলে আনএথিক্যাল প্র্যাকটিস করে নিজে আর একটা পর্যন্ত গার্মেন্ট ফ্যাক্টরি করে ফেলে। দেখেন, তার এথিক্যাল স্ট্যান্ডার্ডস কিন্তু ঠিক নেই, তার ভ্যালুস ঠিক নেই, যে আমি তার স্কিল আছে। এখন এগুলো বলা যায় না, কিন্তু আমি ওপেনলি, আমরা খুব ট্রান্সপারেন্ট ভাবে কথা বলবো। তার মানে এমন মূল্যবোধের মানুষও আমাদের তৈরি করতে হবে বাংলাদেশে। এক্স্যাক্টলি। তবে নেসেন্ট স্টেজ অফ ক্যাপিটালিজমে তো এগুলো ঘটে। সুতরাং এটার ভিতর দিয়ে, একটা প্রসেসের ভিতর দিয়ে আমরা যাব। আমরা এডুকেশন এবং নলেজ শেয়ারিং এর যে বিষয়টা, বা কর্পোরেট জগতে বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, সেইটা আপনারা যখন, যেহেতু এই প্রফেশনে আছেন, আপনারা যখন ট্রেনিং দেন, ডেভেলপমেন্ট কাজ করেন, ক্যারিয়ার ম্যানেজমেন্ট কনসালটেন্সি করেন, এটার গুরুত্বটা আমাদের কর্পোরেট জগতে দেখতে পান কতটা? গুরুত্ব যদি ধরেন, আসলে দুটো বিষয় নির্ভর করে কর্পোরেট জগতে, আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি। সেটা হচ্ছে যে পিপলস ডেভেলপমেন্টের নেকটা ওই কর্পোরেট লিডারের আছে কিনা, কারণ টপ লিডার থেকে ডিসিশনটা আসে। কারণ আমাদের ডিসিশন মেকিং প্রসেসটা এইচআর যখন কনভিন্স করার চেষ্টা করে টপ ম্যানেজমেন্টকে, তখন ওই মাইন্ডসেটটা তৈরি হয় কিনা যে আমার এই পিপলস ডেভেলপমেন্টের প্রয়োজন আছে কিনা। যেমন একটা কমন প্র্যাকটিস হচ্ছে যে ট্রেনিং করে কী লাভ হবে, তো অন্য জায়গায় চলে যাবে, মানে আমি ইনভেস্ট করলাম, তাহলে তো চলে গেল আমার কন্ট্রিবিউশনটা, তাহলে আমি সুতরাং নলেজ শেয়ার করতে চাই। এক্স্যাক্টলি এই ধরনের একটা কনজেশন আছে। কিন্তু আমরা জানি যে এটা লং টার্ম ইফেক্ট, কন্ট্রিবিউশনটা সে যতক্ষণ থাকবে অর্গানাইজেশনে, তাকে সিস্টেমের ভেতর দিয়ে কন্ট্রিবিউট করতে হবে, এবং এই কন্ট্রিবিউশনটা অর্গানাইজেশন পাবে। সো এই গুরুত্বটুকু এখন আমার মনে হচ্ছে যে আগের চেয়ে অনেক বেশি অনুধাবন করছে যারা কর্পোরেট লিডারশিপে আছেন, এবং বিশেষ করে নেক্সট জেনারেশন যারা লিডারশিপে আসছেন, সেকেন্ড জেনারেশন ধরেন যারা বাইরে থেকে পড়াশোনা করে আসছেন, সিওর দায়িত্ব নিচ্ছেন বা এমডির দায়িত্ব নিচ্ছেন, ওনারা কিন্তু বুঝতে পারছেন যে এই স্কিলটা যদি কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের প্রসেসের ভিতরে না রাখি, তাহলে একটা পর্যায়ে কিন্তু আপনার অর্গানাইজেশনের গ্রোথও স্ট্যাগনেন্ট হয়ে যাবে। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এরকম কৌতুক আছে যে সিইউজ আর ইনভলভ উইথ সিনস। আমি একটু কাজী আহমেদ আপনার কাছে আসছি, যেটা উনি বলছিলেন তার সূত্র ধরে আমরা যদি একটু বলি যে একটা অর্গানাইজেশন শুরু করলাম, ভালো গ্রোথ করছে, প্রোগ্রেস হচ্ছে, সেখানে এমপ্লয়ীদের জন্য যদি ওরিয়েন্টেশন, ইন্ডাকশন, কোচিং, মেন্টরিং, এগুলোর গুরুত্বটা যদি আপনি একটু, এটা ভিতর থেকে হতে পারে, বাইরে থেকেও হতে পারে, বোল্ডকেও হায়ার করা যেতে পারে নিঃসন্দেহে, তো এইটার ইম্পর্টেন্সটা। আমি
উদ্দিনের চৌধুরীর মন্তব্যের সম্পূরক মন্তব্য হিসেবে বলতে চাই প্রথমে যে আমাদের গত শুক্রবার লঞ্চিংয়ে মেম্বারদের একটা মিটিং ছিল, সেখানে কিন্তু বলা হলো যে আমরা যারা এইচআর প্রফেশনালস আমাদের মাঝে বললেন যে আমরা বোর্ড থেকে এমন কিছু করতে চাই যে ট্রেনিং বা পিপল ডেভেলপমেন্ট যে নানা ইনিশিয়েটিভ, সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যেন আমরা এমপ্লয়ারদেরকে দেখাতে পারি। আমরা এটাও ঠিক, এমপ্লয়াররা যারা এন্টারপ্রেনার তারা কিন্তু সিম্পলি এত কম ইন্টেলিজেন্ট নন, তারা একটা ব্যবসা রান করছেন এবং তারা যদি না বোঝেন যে এই ট্রেনিং দিয়ে কী লাভ হচ্ছে, এটা আমাদের দায়িত্ব। এখন একজন ইন্ডিভিজুয়াল মেম্বারের পক্ষে সম্ভব না এই অ্যানালিসিসটাকে সবসময় তৈরি করা। তো বোর্ড এখানে কিন্তু একটা বড় রোল প্লে করবে। আর সেই প্রসঙ্গে আপনার সেই প্রশ্নটাও যে আমরা কিন্তু মানে দায়িত্বটুকু নিতে চাই যে সিইও ফোরামে প্রেজেন্ট করতে চাই যে কেন আপনার ইনভেস্ট করা উচিত হিউম্যান বিইংয়ের উপরে। কারণ আমরা বলি কি, আপনি ইনভেস্ট করতে চান না, তারা যদি অন্য জায়গায় চলে যায়। আচ্ছা চিন্তা করুন তো, এমন লোক নিয়ে যদি কাজ করেন যে কোনো কেপেবলই না, যে কোনো ভিশন নাই, যার আপনার অ্যাবসেন্সে কাজ করতে পারবে না, তাহলে সেটা তো আরো খারাপ অবস্থা। কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবে না, সে কোনো দায়িত্ব নিবে না। কারেক্ট। আমি আরেকটু অ্যাড করি, আপনি কয়েকটা শব্দ ইউজ করেছেন কিন্তু কোচিং, মেন্টরিং, স্পেশাল অ্যাসাইনমেন্টও আমরা বলি, অন দি জব ট্রেনিং। ফ্র্যাঙ্কলি কাউকে ডেভেলপ করা কিন্তু ট্রেনিং ছাড়াও করা সম্ভব, এক টাকাও খরচ না করে সম্ভব। তার জন্য দরকার একটা লার্নিং মাইন্ডসেট, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। যেমন যারা ম্যানেজার্স, যারা সিনিয়র কলিগ, তারা কিন্তু কোচিং করতে পারে, জব স্পেসিফিক ফিডব্যাক দিয়ে মানুষকে কিন্তু বলতে তুমি এভাবে না করো, এভাবে করো। একজন ফোন কল কিভাবে ধরলো, কথা বললো কাস্টমার সাথে, সেটা শুনে তাকে ফিডব্যাক দিতে পারে। লার্নিং বাই ডুইং সিস্টেম একদম, ওটা কিন্তু সবচেয়ে বেশি। এখনো ট্রেনিং কিন্তু মাত্র 10%, জানেন। মেজরিটি হলো অন দি জব ট্রেনিং। এটা তো বুঝতেই পারেন, আপনার মিডিয়া জগতের কথা চিন্তা করুন, কয়জন ট্রেনিং করে তারপরে শুরু করেছে। আর আপনার কথা চিন্তা করুন, সেই কাজ করতে করতে প্রতিদিনকার এক্সপিরিয়েন্স, প্রতিদিন তার শেখা হচ্ছে। এইচআর এর কথাটা আপনি বলছিলেন যে মানব সম্পদ, কিন্তু এইচআর সম্পর্কে বিভিন্ন অর্গানাইজেশন এইচআর ডিপার্টমেন্ট সম্পর্কে কিন্তু এক ধরনের পারসেপশন আছে যে এরা অনেক রিজিড, এরা অনেক বিউরোক্রেটিক। কেন হয় এরকম? ওকে, আমিও লাইফ ফেলো অফ BSHRM, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বড় ফোরামটা হচ্ছে একটা অর্গানাইজেশনের কনটেক্সটে, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটা নিয়ে কাজ করে। এবং হয় কি, আমি এই জন্য বলছি প্রসঙ্গটা, আর বোল্ড হচ্ছে এখানে যে ট্যালেন্ট ডেভেলপমেন্ট অংশটুকু না, তো ওখানে দেখা যায় যে এই যে আপনি একটু একটা শব্দ উচ্চারণ করছে, ডিসিপ্লিন। কাউকে ডিসিপ্লিন করবো লেবার ল অনুযায়ী না করলে এই ভদ্রলোক একটা সু করে কিন্তু কোম্পানিকে বসিয়ে দিতে পারে। তারপরে একটা রিক্রুটমেন্ট ফেয়ারলি না হলে কিন্তু অনেক ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়, একটা কম্পেনসেশন। তো অনেক নিয়ম কানুন কিন্তু পালন করতে হয় এইচআরকে। কিন্তু আমাদের ওনাররা ট্রেডিশনাল কিছু ওনারা কিন্তু বোঝেন না, এইচআরকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ এইচআরকে মনে করে বোধহয় বাধা, এবং এইচআরকে অ্যাডমিনের সাথে মিলিয়ে। একদম আপনি বলে দিয়েছেন। অনেকে আমরাও বলি আপনার ডেজিগনেশন অ্যাডমিনটা রাখবেন না, ওটা অ্যাডমিনকে আলাদা করে দেন। এইচআর নিজে এইচআর হিসেবে দেখেন, এই রিক্রুটমেন্ট, সিলেকশন, ওরিয়েন্টেশন, আপনি যেগুলো বললেন, পিপল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখন হয়ে গেছে কি, এইচআর এর মেইন হয়ে গেছে পিপলটা নিয়ে, ট্যালেন্ট ডেভেলপমেন্টই আসল। কারণ আমরা যদি মানব সম্পদই বলি, তাকে নার্চার করা, আমরা বলি অ্যাট্রাক্ট করা ট্যালেন্টকে, তাকে ডেভেলপ করা এবং রিটেইন করা। কারণ এরা কিন্তু চলে যেতে পারে রাইট এনভায়রনমেন্ট যদি দিতে না পারি। কিছু ওনার আছে, কিছু তারা কিন্তু দেখা যায় ট্রেডিশনাল ম্যানেজমেন্ট করে। আপনি বোধহয় এটা নিয়ে অনেক কিছু বলেছেন, আমার মনে হয় আমি শুনেছিও, যে এই যে এত বছর হয়ে গেল আমাদের এই কর্পোরেট জগতে আমরা কর্পোরেট কতটা হতে পেরেছি, কর্পোরেট নাকি সেই আমরা এখনো প্রাইভেট এন্টারপ্রাইজ রয়ে গেলাম, এন্টারপ্রেনারশিপ রয়ে গেল, সেই জায়গাটায় আমাদের এখনো আমার মনে হয় যে একটা সীমাবদ্ধতা আছে। ক্লারিক্যালি ইন্টেন্সিভ অকুপেশন কি এইচআর, নাকি সামথিং মোর দেন দিস? আসলে আমরা সবাই ক্লার্কস। মানে খুব চমৎকার একটা কথা বলছেন যে এটা একটা ইগোইস্টিক কথা হতে পারে। একসময় ছিল কি করণিক একটা শব্দ ব্যবহার করা হতো। তো ক্লারিক্যাল জব কিন্তু আসলে মোরলেস সিও থেকে শুরু করে ডাউন দ্য লাইন একটা সাপোর্ট স্টাফ ওই ক্লারিক্যাল সিস্টেমটা কাজ করি। তবে আমি একটু এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, মোর দ্যান দ্যাট। কারণ হচ্ছে প্রত্যেকের যে পেরিফেরাল আছে, যে জায়গাগুলো আছে, জুরিসডিকশন আছে, তার বাইরে অনেক সময় অনেক এক্সট্রা কাজ তাকে করতে হবে। আমরা একটা কথা বলি না, আউটসাইড দ্য বক্স। এই আউটসাইড দ্য বক্সে যাওয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই সুযোগ আছে, এটা ফাইন্যান্সের আছে, থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। আমি কাজে বাইরে লাস্ট কথা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এইচআর ইজ ওয়ান অফ দি ফাংশনাল ডিপার্টমেন্টস। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ধরেন 4টা ফাংশনাল ডিপার্টমেন্ট যদি থাকে, তাকে মিনিমাম
দুইটা জায়গায় প্রথমে ব্যাখ্যা করতে হয় কেন পিপলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে ফাইন্যান্স, যেখানে তাকে বাজেট নিয়ে ব্যাখ্যা করতে হবে, accounts-এর সাথে তার এক্স্যাক্টলি একদম সত্য কথা। এবং আরেকটা জায়গা হচ্ছে আপনার অপারেশন ম্যানেজমেন্টকেও কনভিন্স করতে হবে যে এটা কিভাবে হবে, এটার অন্যান্য স্ট্রাকচার কি কি আউটপুটগুলো হবে। সুতরাং এই যে আপনি বলছিলেন যে এইচআর কিছুটা ব্যুরোক্রেটিক কেন হয়, কেন রিজিড হয়, আসলে ওই কোলাবোরেটিভ ইম্প্যাক্টটা যদি না হয় অর্গানাইজেশনের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্টে, তখন এই প্রসেসটা একটু স্লো হতে পারে এইচআর এর ডিসিশন মেকিং এর। কিন্তু সাস্টেইন গ্রোথের জন্য পিপলের ডেভেলপমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন, এবং এই ডেভেলপমেন্টটা তো হয় হলো ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং, নানা অ্যাক্টিভিটিজের মাধ্যমে। কাজী আপনার কাছে আসছি, বাংলাদেশের একটা জেনারেল ফেনোমেনা হলো, এটা সরকার বলেন, রাজনীতি বলেন, আমাদের মিডিয়া, আমাদের সোসাইটি, কর্পোরেট, কেউ বাদ নাই, আমরা রিয়েক্টিভ ফ্যাশনে কথা বলি বেশি, কাজ করি বেশি, প্রোয়েক্টিভ মুডে করি না। কারণটা কি? রাইট, কারণ এবং এর থেকে বেরোনো যায়, হ্যাঁ সম্ভব, মোটিভেশন অবশ্যই। এবং এটা কথাটা এর আগের প্রশ্নের সাথে খুব মিলে যায় যে আমরা কেন ক্লারিক্যাল, বিকজ দ্যাট হ্যাজ বিন দি সাইকি, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে। তারা হলো নতুন কিছু চিন্তা করবে, ওরা যা বলবে আমরা অক্ষর অক্ষরে পালন করব। আমাদের ইনোভেশন, ক্রিয়েটিভিটির জায়গা নাই। স্কুল কলেজেও, এমনকি ইউনিভার্সিটি পর্যায়েও এনকারেজ করা হয় না। সেই পুরনো কথা মুখস্থ করে লেখো, ওটা করলেই মার্কস, এখনও কিন্তু রয়ে গেছে, কিন্তু ওয়েলকাম ব্রেক অনেক আছে, আমরা সেটা জানি। আমি আপনার কথায় ফিরে আসবো এইভাবে যে আমরা যেই চেঞ্জগুলো দেখছি, আমরা যদি প্রোঅ্যাক্টিভ না হই, মানে হলো আগেই চিন্তা না করি, প্রিএম্প্ট না করতে পারি, হ্যাঁ, আমরাই তো বোল্ডলি আমরা প্রোঅ্যাক্টিভ, লজ্জা না নিয়ে বলছি অনেক কিছু হয়ে গেছে, প্রোঅ্যাক্টিভ ইনিশিয়েটিভ, নো ডাউট। হ্যাঁ, কিন্তু রিয়েক্টিভ ভাবে এখন দেখছি কি অনেক, মানে আমরা অনেক পিছিয়ে গেছি। এখন প্রোঅ্যাক্টিভলি আমরা স্টেপ ফরওয়ার্ড করতে হবে, কারণ আমরা ট্রেনার তৈরি করতে হবে। এইচআর প্রফেশনালদের হাতে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস দিতে হবে, কীভাবে ট্যালেন্টটাকে ডেভেলপ করা যায়। এইচআরের অন্যান্য অনেক ফাংশন আছে, এটা বলে রাখি, সব ক্লারিক্যাল ফাংশন অফ এইচআরের ক্যান বি আউটসোর্স আজকাল, একদমই আউটসোর্স করা সম্ভব। যে আউটসোর্সিংটা তো এখন একটা প্র্যাকটিস, এবং করে দিচ্ছ বিভিন্ন কোম্পানি। কোন ব্যাংক, মানে ট্রেডিশনাল ব্যাংক ছাড়া পাবেন না, তারা কিন্তু তাদের এই সিকিউরিটি যেমন সবচেয়ে কমন আউটসোর্স থাকে, সেটা আপনার অর্গানাইজেশন থেকে শুরু করে যে কোনো অর্গানাইজেশন। কিন্তু এখন শুধু তাই না, আমি দেখছি অরাকল এখানে সফটওয়্যার সেল করে, এবং গত সপ্তাহে কথা হচ্ছিল যে পুরো অনেক ফাংশনই এখন করা সম্ভব, যাতে এইচআর চিন্তা করবে বিজনেস নলেজ, যে এই বিজনেস নলেজ কি, মইন যেটা বললো, এইচআর না বোর্ডরুমে প্রশ্ন করলে বিজনেসের কথা বলতে পারেন, এটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি। তাকে কিন্তু বোঝাতে হবে এই ট্রেনিংটা হলে, এই মানুষটা বেশি টাকায় হায়ার করলে আমার কিন্তু এই আউটপুট হবে। মানে তাদের দরকার ইকোনমিক ক্যালকুলেশনটা সামনে নিয়ে আসা, অ্যাবসলিউটলি, অফ দি ট্রেনিং, বিকজ হি ইজ দি স্ট্র্যাটেজিক পার্টনার অফ বিজনেস। আপনি তো ইউনিভার্সিটিতে পড়ান, আপনিও ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন এবং হয়তো এখনো ইনভলভ আছেন। বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সাথে সাথে কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গ্রোথ হয়েছে সাংঘাতিকভাবে, এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত বিজনেস এডুকেশন এখন একটা মেজর ট্রাস্ট। এই যে আপনারা যে ডেভেলপমেন্টের কথা বলছি, লার্নিংয়ের কথা বলছি, প্রসেসের কথা বলছি, প্রসিডিউরের কথা বলছি, একাডেমিক পর্যায়ে টাচ হচ্ছে কিনা বিষয়টা? এটা একটা মজার ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আনন্দ নামের এক ভদ্রলোক পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, তো উনি একটা চমৎকার একটা কথা বলছিলেন যে আমাদের যে একাডেমিক সার্টিফিকেটগুলো, এগুলো একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত। মানে হচ্ছে আমরা যা শিখি পুঁথিগতভাবে, তারপর এটা মানে মনে করি যে এটাই বুঝি আমাদের এন্ড অফ লার্নিং। অ্যাকচুয়ালি এটা না, এটা দিস ইজ দ্য বিগিনিং। ওই একাডেমিক সার্টিফিকেট হচ্ছে দ্য বিগিনিং অফ দ্য জার্নি। জার্নালিজমে বলা হয় হোয়াট ইউ হ্যাভ লার্ন, নাও দিস ইজ টাইম টু আনলার্ন। এক্স্যাক্টলি, আনলার্ন, এক্স্যাক্টলি। এই যে আনলার্ন, রিলার্ন, ট্রেন, রিট্রেন অবশ্যই আছে। যেমন আমি একটা উদাহরণ দিতেই পারি, আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল সেনাবাহিনীর একটি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে আমি, কাজী ভাই এবং আমার ভাইস প্রেসিডেন্ট যিশু তরফদার আমরা আমন্ত্রণ পেয়েছিলাম একটি চমৎকার একটি কোর্স, যেটা আমরা কর্পোরেটে করাই। একটা টাইটেল হচ্ছে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট। এবং ওনারা অনুধাবন করতে পারছেন যে আমরা বিজনেস স্কুলে যে ছেলে মেয়েগুলো তৈরি করছি, মার্কেট যখন যাচ্ছে, মার্কেটের সাথে তার একটা গ্যাপ। সার্টিফিকেট আছে ভালো, বাট হি ও শি ক্যানট প্রেজেন্ট
হিমসেলফ অর হারসেলফ দ্য ওয়ে অথবা involve হতে পারছে না। ইনভলভ হতে পারছে না, সেটাই ঠিক। প্রজেকশনটা হচ্ছে না। সুতরাং এই উপলব্ধিটুকু কিন্তু হচ্ছে এবং হওয়ার কারণে এখন আপনারা নিশ্চয় কোর্স কারিকুলামে সেগুলো টাচ এগুলো সাবজেক্ট হয়ে গেছে অলরেডি। এবং আমরাও কিন্তু আমাদের মতো বিভিন্ন প্র্যাকটিশনারকে দিয়ে তারা কোর্স কারিকুলাম ডিজাইন করিয়ে পড়িয়েছে। আমরা কখনো আশা করতে পারি না যে একাডেমিকরা দিস ইজ কল্ড ইনভলভমেন্ট। Exactly, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, কাজে আপনার কাছ থেকে শুনবো শেষ কথা এই যে লার্নিং এন্ড ডেভেলপমেন্টের জন্য শিওর বাংলাদেশের কনটেক্সটে। শেষ কথা এরকম বলবো যে আমরা 12 জন কি বল লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্যাশনেট, কেউ এইচআরে, কেউ ট্রেনিংয়ে, কেউ টিচিংয়ে একত্র হয়েছি। এটাও মাত্র শুরু এবং আমরা এত আনন্দিত এই জন্য যে গভর্নমেন্ট থেকেও আমাদের প্রতি আগ্রহ দেখানো হচ্ছে। এই আগামী 2-1 দিনের মধ্যে আমরা ইভেন পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাচ্ছি, পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে 500 ছেলে মেয়েকে আমরা সফট স্কিলের গুরুত্ব এই পার্টটুকু করব। LICT প্রজেক্টের আন্ডারে মন্ত্রী মহোদয় আমাদের পলক সাহেব থাকবেন। তো এটা বলছি এই জন্য যে এই শুরুটার পরে আমরা দেখলাম কি মানুষের প্রচুর আগ্রহ। এটা আমাদের ফেলো মেম্বার, জেনারেল মেম্বার, কারণ আমরা একা কিন্তু কিছু করতে পারবো না। টুগেদার উইল ক্রিয়েট আ আপনাদের ওয়ান্ডারফুল সাফল্য কামনা করছি এবং আমরা আশা করছি যে বোল্ড ওয়েতেই এগিয়ে যাবে সামনের দিনগুলোতে। কাজী এম আহমেদ, মনিউদ্দিন চৌধুরী, ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনারা যা শুনছিলেন আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট বড় গুরুত্ব ভূমিকা রাখে, পরিবারে, আমাদের কর্মক্ষেত্রে, সর্বত্র। সেই প্রত্যাশায় আজকের ৭১ সংলাপ এখানে শেষ করছি। অর্থ সংলাপ, সবাই ভালো থাকবেন, ৭১-এর সাথে থাকবেন।